নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন মির্জা ফখরুল। রাশেদ খানের প্রশ্ন, সংস্কার বিচার না করে উপদেষ্টা কেন পদত্যাগ করে দল গঠন করল। এবং সর্বশেষ জানাবো, চোরের হাতে প্রাণ গেল বিএনপি নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন মির্জা ফখরুল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে, দেশে বিদেশে যা নিয়ে তৎপরতা চলছে। মির্জা ফখরুল এই সময় বাংলাদেশ উদারপন্থী রাজনীতিতে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে বলেও শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এমনটি ঘটলে বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। সেই সঙ্গে সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করলে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গত 15 বছর ধরে খালেদা জিয়া যে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে। এই ত্যাগকে ধারণ করতে হবে। ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বাংলাদেশকে, গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণ হবে। একই সঙ্গে সব চূড়ান্ত ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি ভালো কাজ নিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। রাশেদ খানের প্রশ্ন, সংস্কার বিচার না করে উপদেষ্টা কেন পদত্যাগ করে দল গঠন করল। সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করল, এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, চেয়ারে থাকলে যা করা যায় আজকে চিল্লাচিল্লি করেও যে তা করা যাবে না, সেটা কি অনুমেয় ছিল না? কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক নাহিদ ইসলাম। উপরের প্রশ্নগুলো মূলত তার উদ্দেশ্যেই ছুড়ে দিয়েছেন রাশেদ খান। দিবাগত রাত 12টা 10 নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন ছুড়ে দেন। কারো নাম উল্লেখ না করে পোস্টে গণ অধিকার পরিষদ নেতা বলেন, এতদিন প্রধান উপদেষ্টা খুব ভালো ছিলেন, কিন্তু তিনি এখন হয়ে গেছেন গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী শক্তি। অথচ কিছুদিন আগে তিনি ছিলেন তাদের কাছে খুবই প্রিয়। তাদের যন্ত্রণায় সরকারের গঠনমূলক সমালোচনা পর্যন্ত করা যেত না, অথচ সেই তারা প্রধান উপদেষ্টাকে নগ্ন ভাষায় সমালোচনা করছে। আলোচনা করে রাশেদ খান বলেন, মানে নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে না, নির্বাচন হয়ে গেলে তো তাদের বিচারপতি নিয়োগ, ডিসি নিয়োগ, ভিসি নিয়োগের খবরদারি থাকবে না। তাই যে কোনোভাবে সংস্কার ও বিচারের দোহাই দিয়ে নির্বাচন আটকাতে হবে। কিন্তু সংস্কার ও বিচার না করে কেন সবচেয়ে প্রভাবশালী ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে দল গঠন করলো? চেয়ারে থাকলে যা করা যায় আজকে চিল্লাচিল্লি করেও যে তা করা যাবে না, সেটা কি আনমে ছিল না? নাহিদ ইসলামের পদত্যাগের সমালোচনা করে তিনি বলেন, সরকার সেদিনই দুর্বল হয়ে পড়েছে যেদিন থেকে পদত্যাগ শুরু হয়েছে। শোনা যাচ্ছে সামনে আরো পদত্যাগ করে নির্বাচন বা রাজনীতিতে কয়েকজন উপদেষ্টার নাম লেখাবে, তখন তো এই সরকার আরো দুর্বল হবে। সংবিধান ইস্যুতে রাশেদ খান বলেন, আচ্ছা নতুন সংবিধান চান, তবে মুজিববাদী সংবিধান মেনে যে শপথ নিলেন তখন মনে ছিল না সংবিধানকে স্বীকৃতি দিয়ে হাসিনা রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে আবার তাকেও অবৈধ বলা যায়? তার ভাষায় নিত্য নতুন দাবি করে নির্বাচন আটকানোর চেষ্টা করে দেশে 1-11 নামিয়ে আনলে লাভটা কিন্তু হাসিনার হবে। তখন কিন্তু আমি, আপনি, আমরা কেউ বাঁচতে পারবো না। সুতরাং একগুঁয়ে মনোভাব না দেখিয়ে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের পথ প্রক্রিয়া আবিষ্কার করে নির্বাচনকে অংশগ্রহণের প্রস্তুতি সবার নেওয়া উচিত। এনসিপি নেতা নাহিদের নাম উল্লেখ না করেই রাশেদ খান বলেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তো হাসিনা ফিরে আসার পর আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে সাধুবাদ জানাতে পারছেন না কেন? এই নির্দেশনা তো ডক্টর মোহাম্মদ ইউনূসে দিয়েছেন, তা কি জানেন না? উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দখল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্কার নিবন্ধন চূড়ান্ত করা সহ 24টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে গত 27 আগস্ট রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। চোরের হাতে প্রাণ গেল বিএনপি নেতার। পিরোজপুরের ভান্ডারিয়ায় নারকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন রেজাউল করিম ঝন্টু নামে স্থানীয় বিএনপির এক নেতা।
সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ঝন্টু ভান্ডারী উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারী উপজেলা উত্তর শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিম প্রফেসর বাড়ি থেকে দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেন একই এলাকার মজিবুর রহমানের ছেলে রুবেল খান। ঘটনাটি ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় এবং তার স্বজন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতে রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলে। রুবেল তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে ঝন্টু শুক্রবার সকালে বিষয়টি দেখবে বলে জানান। পরে শুক্রবার সকালে ঝন্টু মাসুদ রানাদের বাড়ির সামনে এলে সেখানে রুবেলকে দেখতে পান। এ সময় ঝন্টু কিছু বুঝে ওঠার আগে রুবেল তার সঙ্গে থাকা চাকু দিয়ে বেশ কয়েকবার আঘাত করে ঝন্টুকে। এতে তার শরীরে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভান্ডারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডক্টর খায়রুল বাসার জানান, সকালে রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিবিসির অনুসন্ধান, ভারত আমাদের বন্দির মতো নৌকায় তুলল, তারপর সমুদ্রে ফেলে দিল। ৯ মে সর্বশেষ ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন নুরুল আমিন। সংক্ষিপ্ত সেই ফোনালাপে তিনি জানতে পারেন তার ভাই কায়রুল সহ আরও ৪ জন স্বজনকে ভারতের সরকার মিয়ানমার পাঠিয়ে দিয়েছে। যে দেশ থেকে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছিল বহু বছর আগে। মিয়ানমার বর্তমান সামরিক জান্তার বিরুদ্ধে জাতিগত মিলিশিয়া ও প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ গৃহযুদ্ধে নিমগ্ন। ফলে নুরুলের পরিবারের সঙ্গে তার পুনর্মিলনের সম্ভাবনা কার্যত শূন্য। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, দিল্লি থেকে তাদের আন্দামান দ্বীপপুঞ্জে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তারপর ভারতীয় নৌবাহিনী জাহাজে তুলে সমুদ্রে ফেলে দেওয়া হয় লাইফ জ্যাকেট সহ। পরে তারা সাঁতরে তীরে ওঠে ও এখন মিয়ানমারের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রতিরোধ গোষ্ঠী বা হুতু আর্মির আশ্রয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। একজন শরণার্থী ফোনে তার ভাইকে জানান, আমাদের হাত বেঁধে চোখ ঢেকে বন্দির মতো নৌকায় তোলা হয়েছিল, তারপর সমুদ্রে ফেলে দেওয়া হলো। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ র্যাপেটিয়ার্স টমাস অ্যান্ড্রিউস বলেন, এই অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, তবে ভারতের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না, বরং অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে। অথচ 23,000-এরও বেশি রোহিঙ্গা ভারতের মাটিতে জাতিসংঘে নিবন্ধিত শরণার্থী হিসেবে বসবাস করছেন। শরণার্থীদের অভিযোগ, 6 মে দিল্লির বিভিন্ন এলাকা থেকে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নামে তাদের থানায় ডেকে নেওয়া হয়। এরপর আটক করে ইন্টারলোক ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে প্লেনে করে আন্দামানে নেওয়া হয়। তারপর নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলে দেওয়া হয়। রোহিঙ্গাদের কেউ কেউ জানায় যাত্রাপথে মারধর ও হেনস্থা করা হচ্ছে, এমনকি তাদের ধর্মীয় পরিচয় নিয়ে কটূক্তি করা হয়েছে। কে মুসলিম কে খ্রিস্টান তা যাচাই করতে পোশাক খুলতে বাধ্য করা হয়। 9 মে স্থানীয় জেলেরা তাদের খুঁজে পায় এবং ফোন ব্যবহার করতে দেয়, তখনই তারা পরিবারকে খবর দিতে পারে। বর্তমানে বা হুতু আর্মি তাদের খাবার ও আশ্রয় দিচ্ছে, তবে মিয়ানমারের প্রাণহানির আশঙ্কায় পরিবারগুলো ভীষণ উদ্বিগ্ন। এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্ট মামলা হয়েছে, তবে শুনানির সময় একজন বিচারক অভিযোগগুলোকে কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেন। আগামী 29 সেপ্টেম্বর আদালত ঠিক করবে রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে কিনা, নাকি অবৈধ অভিবাসী হিসেবে দেশে থেকে বের করে দেওয়া হবে। মানবাধিকার কর্মীরা বলছেন, 40 জনকে সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনা প্রমাণ করে যে ভারতে মুসলিম বিরোধী বিদ্বেষী মূল